কিভাবে একজন সাধারণ স্থপতি হয়ে গেল সিরিয়াল কিলার? রেক্স হিউয়ারম্যানের মতো মানুষ কি শুধুমাত্র শখের বসে খুন করেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য? ডিএনএ প্রযুক্তি কিভাবে রেক্স হিউয়ারম্যানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে সাহায্য করেছিল? এই প্রযুক্তি কেন এত শক্তিশালী এবং তিনি কেনই শুধুমাত্র যৌনকর্মীদেরই হত্যা করতেন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিডিয়া ডকুমেন্টারি। আজ আমি এমন একজন সিরিয়াল কিলার সম্পর্কে আপনাদের বলবো যার ব্যাপারে আপনারা জানলে অবাক হতে বাধ্য হবেন, এবং কিভাবে মানুষ এতটা নীচ হতে পারে সে ব্যাপারেও আজকের ভিডিওতে আমি আলাপ করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে রাখতে চাই, এই ভিডিওটির প্রত্যেকটি পার্ট খুবই ভয়ঙ্কর হতে চলেছে, যার কারণে যারা দুর্বল হৃদয়ের মানুষ তারা এই ভিডিওটি স্কিপ করে এখনই চলে যেতে পারে। তো চলেন বেশি বকবক না করে লেটস স্টার্ট অন ইওর ভিডিও। আপনারা জানলে অবাক হবেন, 2010 সালে রেক্স হিউয়ারম্যান সর্বপ্রথম একজন যৌনকর্মী অর্থাৎ সেক্স ওয়ার্কারকে লিগলো বিচে হত্যা করেছিলেন, যেটি কিনা বর্তমানে নিউ ইয়র্কে অবস্থিত। সেই মহিলাটি অর্থাৎ সেই যৌনকর্মীটি 2009 সালে নিখোঁজ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে 2010 সালে এই লিগো বিচে তার লাশ উদ্ধার করা হয়। লাশটি দেখতে খুবই অদ্ভুত ছিল, বোঝা যাচ্ছিল যে অনেকদিন ধরে অত্যাচারের ফলে সেই মেয়েটির মৃত্যু ঘটে। তখনকার প্রযুক্তি এতটা উন্নত ছিল না, যার কারণে তখনকার সময় রেক্স হিউয়ারম্যানকে ধরা ছিল অত্যন্ত কঠিন একটি বিষয়। এভাবে চলতে থাকে এবং দীর্ঘ 2 বছর ধরে 11 থেকে 12টি লাশ পাওয়া যায় ওই একই বিচে, একইভাবে একই অবস্থায়। পুলিশ প্রচুর পরিমাণে তদন্ত চালায়, কিন্তু কোনোভাবেই খুনিকে খুঁজে পাওয়া যায়নি। যে মহিলাটি সর্বপ্রথম নিখোঁজ হন তার নাম হচ্ছে মেলিসা বার্থেলেমি। হ্যাঁ, এই মহিলা ওই অভিনেত্রী নয়, এটা অন্য মেলিসা, যার কারণে কেউ ওই অভিনেত্রীর কথা ভেবে ভুল করবেন না। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখন ওই অভিনেত্রী না হলে কে এই মহিলা? আসলে এনার কোনো ছবি ইন্টারনেটে বর্তমানে অ্যাভেলেবেল নেই, যার কারণে আমি অনেক খোঁজাখুঁজির পরেও তার ছবি সংরক্ষণ করতে পারি না। এবং আপনারা জানলে অবাক হবেন, পরবর্তীতে সে বিচের নাম চেঞ্জ করে রাখা হয় লং আইল্যান্ড সিরিয়াল কিলার অথবা গিগো বিচ কিলার নামে। পরবর্তীতে এটা প্রচুর পরিমাণে পরিচিতি লাভ করে ওই বিচটার। এবং সে বিচের মধ্যে 11-12টি যতগুলোই লাশ পাওয়া যেত বেশিরভাগই বলা যায় যৌনকর্মী ছিল। তো এখান থেকেই বলা যায় ঘটনাটির সূত্রপাত ঘটে। তো চলেন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই এবং পরবর্তী চ্যাপ্টারে গিয়ে বোঝার চেষ্টা করি যে সে শুধুমাত্র যৌনকর্মীদেরই কেন টার্গেট করতেন এবং তাদেরকে মেরে সে এমন কি সুখ পেত, সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো চলেন পরবর্তী চ্যাপ্টারে যাই এবং এই সমস্যার এবং এই রহস্যের উদ্ঘাটন আমরা করি। রেক্স হিউয়ারম্যান ছিলেন খুবই চালাক একজন ব্যক্তি। তিনি জানতেন যৌনকর্মীরা সমাজ এবং পরিবার থেকে আলাদা থাকেন, পরিবার পরিজন থেকে তারা সম্পূর্ণ আলাদা থাকেন, এটা তিনি খুব ভালো করে জানতেন। যদি কেউ হত্যা করে তাহলে কেউ তেমন কিছু জানবে না, কারো এই নিয়ে কোনো মাথা ব্যথাও থাকবে না, এটা তিনি খুব ভালো করেই জানতেন। যার কারণে তিনি তার স্বাদ পূরণ করার জন্য এবং তিনি তার ক্ষুধা পূরণ করার জন্য তাদেরকে নিয়ে হত্যা করতেন এবং তাদের লাশগুলি ওই লিগলো বিচে জমা করতেন। তো আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই এবং সে চ্যাপ্টারকে বোঝার চেষ্টা করি যে তিনি সবসময় লিগলো বিচেই কেন লাশগুলিকে জমা করতেন, তিনি অন্য জায়গায় জমা করতে পারতেন। তো চলেন এই প্রশ্নের উত্তর জেনে আমরা সরাসরি চলে যাই তিনি কেন তাদেরকে হত্যা করতেন এবং কেনই বা তিনি ধরা পড়লেন, কি এমন ভুল করেছিলেন যার ফলে তিনি ধরা পড়েছিলেন। সকল প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে থাকছে, যার কারণে ভিডিওটি স্কিপ করার ভুল মোটেও করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক জরুরি তথ্য মিস করে বসবেন। তো চলুন বেশি বকবক না করে নেক্সট পার্টে চলে যাওয়া যায়। রেক্স হিউয়ারম্যান কেন মানুষকে হত্যা করতেন তার এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, কারণ তিনি যতদিন ধরে জেলে রয়েছেন ততদিন ধরে তাকে এই একই প্রশ্ন করা হচ্ছে। তো তিনি সর্বত্রই বলছেন যে আমার এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই, অবশ্যই আমার গাড়িটি ওই স্থানে ছিল, কিন্তু আমি এই খুনের সাথে কোনো প্রকার সম্পর্কই রাখি না। কিন্তু তিনি এরকম কথা কেন বা বলছেন এবং এখানে কোন গাড়ির কথা বলা হচ্ছে, এই সকল প্রশ্ন থাকবে কিভাবে ধরা পড়লো রেক্স হিউয়ারম্যান এই চ্যাপ্টারটিতে। চলুন বেশি বকবক না করে সেই চ্যাপ্টারটিতে যাই এবং জানি পুরো ঘটনা, এবং এটাই এই ভিডিওর লাস্ট চ্যাপ্টার, যার কারণে এই চ্যাপ্টারটি কমসে কম মনোযোগ সহকারে শুনবেন, না হলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে বসবেন। রেক্স হিউয়ারম্যানকে ধরা মোটেও সহজ ছিল না, কারণ তিনি খুন করা শুরু করেন 2009 সালে, পরে 2012 সালে তিনি খুন করা ছেড়ে দেন। মাঝখানে তিনি কোনো খুনই করেননি এবং 12টি খুন করার পর তিনি ওইখানেই খুন করা ছেড়ে দেন। কেন ছেড়ে দেন সেটা তো বললামই, যে তিনি এতদিন ধরে অস্বীকারই করে যাচ্ছেন যে আমি কোনো খুন করিনি, কিন্তু পুলিশের কাছে বলে সকল প্রকার তথ্য রয়েছে এবং সকল প্রকার প্রমাণও রয়েছে, যার কারণে তার উপর আঙ্গুলটা আসা অত অস্বাভাবিক কিছু না বলেই আমি মনে করি। তো চলেন আমরা গল্পে ব্যাক করি, অর্থাৎ কাহিনীতে, গল্প না সরি। 12টি খুন পরপর করার পর পুলিশ তাকে ধরতে পারছিল না, পুলিশও
প্রচুর পরিমাণে কনফিউজিং এ ছিল যে এই খুনি 12টা খুন তো করে ফেলেছে, তারপরে কাকে টার্গেট করতে পারে, তারপরে কাকে টার্গেট করতে পারে। পুলিশ কিছু বুঝে উঠতে পারছিল না। হঠাৎ 2012 সালের দিকে তিনি খুন করা বন্ধ করে দেন। পুলিশ আরো ঘাবড়ে যায় যে এখন তিনি কত সালে গিয়ে আবার খুন করা শুরু করবেন। কিন্তু সারপ্রাইজিংলি তিনি পরবর্তীতে আর কোনো খুনই করেন না এই 2025 সাল আসতে আসতে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে 2012 সালের কেস কি করে 2025 সালে ভাইরাল হয়ে গেল। এই কেসটি তো ভাইরাল হওয়ার কথা ছিল 2012 সালে। ঠিক 2012 সালের প্রযুক্তির তেমন একটি উন্নত ছিল না, যার কারণে এই সিরিয়াল কিলারকে ধরা ছিল খুবই ডিফিকাল্ট, এক কথায় বলা গেলে অসম্ভব। যার কারণে এক প্রকার বাধ্য হয়েই কেসটিকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু 2020 সালে আধুনিক যুগে পুলিশ কমিশনার রডনি হ্যারিসন এই কেসটিকে পুনরায় চালু করেন এবং তিনি বলেন এই কেসটি আমি ব্যক্তিগতভাবে প্রায়োরিটি দেব। তারপর তিনি একটি টিম গঠন করেন এবং একটি মিশনের নাম দেন। সে মিশনের নাম হচ্ছে গুগলো বিচ টাস্ক ফোর্স। সেরা গোয়েন্দা, এফআইবি ও আইটি বিশেষজ্ঞ মিলে গঠন করেন একটি টিম। অবশেষে 2022 সালে 15 ফেব্রুয়ারি এই কেসটিকে অফিসিয়াল ভাবে করা হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে মাঝখানে 2টি বছর কোথায় গেল? তাহলে 2টি বছর টিম মেক করতেই লেগে গিয়েছিল সত্যি কথা বলতে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে রেক্স হিউয়ারম্যানকে ধরার মতো পুলিশ কাছে কি কোনো প্রমাণ ছিল? এখন এই প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। 2022 সালে যৌনকর্মী লাস্ট ফোন নাম্বার, অর্থাৎ আমি যে প্রথমে যেই নামটি বলেছি মেলিসা বার্থেলেমি, ফোন নাম্বারটি ট্র্যাক করা হয় এবং সেখানে লাস্ট ফোন নাম্বার ছিল রেক্স হিউয়ারম্যানের। বললে ভুল হবে, কারণ তিনি ছিলেন প্রচন্ড চালাক, যারা কিনা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। তাই তিনি ব্যানার নাম্বার ব্যবহার করতেন। ব্যানার নাম্বার হচ্ছে যে ফোনটি, অর্থাৎ যে ফোন নাম্বারটি একবার ব্যবহার করার পরই সেটি আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না, যার কারণে পুলিশকে তাকে ধরতে প্রচুর পরিমাণে হয়রানির শিকার হতে হয়েছিল। তারপরে পুলিশ কল টাওয়ার অ্যানালাইসিস গিয়ে দেখে রেক্সের অফিস ও বাড়ির কাছাকাছি থেকে এই নাম্বারটি চালু হয়েছিল এবং সেখান থেকেই অফ হয়ে যায়। কিন্তু এখানে প্রমাণটি যথেষ্ট নয় তাকে গ্রেফতার করার মতো। তাই পুলিশের কাছে আরো অবাক করার মতো প্রমাণ ছিল, যেমন ভিকটিমের চুল। ভিকটিম বলতে এখানে সেই যৌনকর্মীর কথাই বলা হয়েছে। এই চুল মূলত 2010 সালে পাওয়া গিয়েছিল সেই ভিকটিম অর্থাৎ যৌনকর্মীর সাথে, কিন্তু তখন 2022 সালের মতো এত আধুনিক প্রযুক্তি ছিল না। কিন্তু ডিএনএ কিভাবে সংরক্ষণ করা হলো, এই প্রশ্নটি আপনাদের মনে হয়তোবা অনেকক্ষণ ধরেই আসছে। আপনারা হয়তো ভাবছেন যে কমেন্ট করে দেই, কমেন্ট করে দিলে হয়তোবা কোনো প্রকার রিপ্লাই ভিডিওতে রিপ্লাই দিয়ে দিতে পারে, কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি। তো রেক্সের গাড়ির পেছনে ফেলে থাকা একটা পিজার বাক্স থেকে তার থুতু সংরক্ষণ করা হয়। পেছনে থাকা মানে হচ্ছে গাড়ির পেছনের দিকটা কিছু রাখার মতো জায়গা ছিল, এক কথায় ট্রাকের মতোই। তো সেখান থেকেই বলা যায় তার ওই পিজার বাক্স থেকে ডিএনএ কালেক্ট করা হয়। ডিএনএ পরীক্ষা করার পর দেখা যায় 99.96% মিলে গিয়েছে। এখন সব প্রমাণ দেওয়া হয়ে গেছে, গ্রেফতার করা এখনো যাবে না, কারণ এখন দরকার একজন সাক্ষী। রেক্স হিউয়ারম্যান 2020 সালে কেলভিন এলভেনসিন নামক একটি গাড়ি ব্যবহার করতেন। তিনি হয়তো জানতেন না এই গাড়ি তাকে ফাঁসাবে। একজন প্রত্যক্ষদর্শীর মতে তিনি দেখেছেন একজন যৌনকর্মী একটি কেলভিন এভলেন্স নামক গাড়িতে উঠে গিয়েছিল। তখনকার সময় এই কেলভিন গাড়িটি ছিল প্রচুর পরিমাণে রেয়ার একটা গাড়ি। তখনকার সময় মানুষ বেশিরভাগ টয়োটা এবং হুন্ডা চালাতো, কিন্তু কেলভিন গাড়িটা ছিল তখনকার সময় খুবই রেয়ার এবং খুবই এক্সপেন্সিভ, যার কারণে গাড়িটি ও গাড়ির মালিককে খুঁজে বের করতে বেশি একটা সময় লাগেনি পুলিশের। এতে সব প্রমাণ পাওয়ার পর পুলিশ তাকে সরাসরি তার বাসা থেকে গ্রেফতার করে। তখন সাল 2022-23 সালের মতো এমনই হবে। তাকে থানায় নিয়ে এসে তার মোবাইল ফোনের গুগল হিস্ট্রি সার্চ করা হয়। সেখানে দেখা যায় কিছুটা এরকম সার্চগুলি খুবই ভয়ঙ্কর, যার কারণে আমি ওই সার্চগুলি মুখে বলছি না, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু ভিডিওটি পজ করে পড়ে নেবেন। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব সার্চ তিনি গুগলে সার্চ দিয়েছিলেন। পরে তিনি বলেন আমি এই গুগল সার্চগুলি এমনি এমনি সার্চ দিয়েছি, আমি এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু পুলিশ আরো তদন্ত চালায়। পরে 2023 সালে তার স্ত্রীর সাথে পুলিশ কথা বলেন। পুলিশ জানতে পারেন যখন সকল খুন হয়েছিল তখন তিনি নাকি তার বাসায় ছিল না, তিনি ছিলেন বাহিরে, অর্থাৎ সিরিয়াল কিলার তখন বাসা সম্পূর্ণ ফাঁকা ছিল। সময়টি খুন করার জন্য একদম উপযুক্ত। পরবর্তীতে তাকে এখনো পর্যন্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে এবং তার মুখ থেকে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কবে জানি না সত্যি সত্যি সে নির্দোষ প্রমাণ হয়ে বেরিয়ে যাবে, তখন আমার ভিডিওটাও বেকার বানানো হবে। কিন্তু সমস্যা নেই, কোন একজন ব্যক্তি যদি সত্যি সত্যি নির্দোষ হয় তাহলে তাকে সত্যি সত্যি নির্দোষ বলতেই হবে। এর থেকে তো আর আমি বেরিয়ে আসতে পারবো না, এবং আমি তার বিপক্ষেও না, আমি তার পক্ষেও না, বিপক্ষেও না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ লাগে তাহলে নিশ্চিত ভিডিওটিতে লাইক করে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক
চেক করে দিবেন। এবং এই ভিডিও সম্পর্কে এবং সেই সিরিয়াল কিলার সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চিতভাবে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই প্রশ্নের উত্তরটি আপনাকে অন্য একটি ভিডিওর মাধ্যমে বলে দেবো, কিংবা শর্ট ভিডিও রিপ্লাইয়ের মাধ্যমেও বলে দেবো, কিন্তু প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই হবেই, এটি মনে রাখবে। তো আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন ও সাবধানে থাকবেন এরকম সিরিয়াল কিলারের হাত থেকে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।